আচ্ছা, গত ক্লাসে আমরা হার্ডওয়্যার মডিউলের কথা বলতেছিলাম, তাই না? প্রসেসর নিয়ে শেষ কথা নাকি? 764 র্যাম নিয়েও কথা শেষ, হার্ড ডিস্ক নিয়েও কিছুটা কথা বলছি নাকি? মোটামুটি সবই বলে ফেলছি। হার্ড ডিস্কে এম ডট টু এম ভি আপনি আরো কিছু অ্যাড করতে তাই হার্ড ডিস্ক ড্রাইভে কি বাকি আছে? হার্ড ডিস্ক ড্রাইভে আমরা বলছিলাম যে হার্ড ডিস্ক ড্রাইভ থেকে এসএসডি অনেক ফাস্ট, ঠিক আছে, এটা বলছিলাম। তারপরে আমরা বলছি যে এসএসডির দাম এই জন্য হার্ড ডিস্ক ড্রাইভের থেকে একটু বেশি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1 টেরাবাইট কিনতে গেলে যদি আপনাকে হার্ড ডিস্ক ড্রাইভের ক্ষেত্রে 6,000 টাকা বা 7,000 টাকা খরচ করতে হয়, এসএসডির ক্ষেত্রে আপনাকে হয়তো 10,000 টাকার মতো খরচ করতে হবে, ঠিক আছে। এইটা বাকি ছিল। এখন এসএসডির মধ্যে আবার তিনটা ভাগ আছে। একটা হলো SATA 3। এই এসএসডিটা হলো প্রথম দিককার এসএসডি। এটা দেখতে অনেকটা হার্ড ডিস্ক ড্রাইভের মতোই ছোট, 4 কোণা, ঠিক আছে। হ্যাঁ, SATA 3 এইটা আমরা অ্যাভয়েড করব, এইটা আমরা নিব। তারপরে পরবর্তীতে এটাকে আপডেট করে করা হলো কি M.2। আমরা যদি এখানে স্টার্টিংয়ে যাই, যে এসএসডি, ঠিক আছে। এসএসডির মধ্যে এখানে যদি আপনি ব্রাউজ করা শুরু করেন, দেখবেন কিছু কিছু এরকম লম্বা র্যামের মতো, আবার কিছু কিছু 4 কোণা এরকম, ঠিক আছে। এই যে 4 কোণা এরকম, সেগুলো কিন্তু SATA 3 যেগুলো 4 কোণা। কিন্তু যেগুলো লম্বা সেগুলো বেশিরভাগই এখন NVMe। ফুলের গন্ধ পাচ্ছে না? হঠাৎ করে ফুলের গন্ধ আসতেছে। যাই হোক, M.2 NVMe যেটা, সেই NVMe-টা হলো এখন সবচেয়ে লেটেস্ট। সো M.2 এর মধ্যে আপনারা NVMe-টা পাবেন, ঠিক আছে। এখন সবচেয়ে বেস্ট অপশন হলো M.2 NVMe। SSD কিনতে গেলেই দেখে নেবেন যে সেটা NVMe কিনা। বাট আপনাকে NVMe সাপোর্টেড একটা মাদারবোর্ডও থাকতে হবে কিন্তু, ঠিক আছে। যদি এমন হয় আপনি একটু বেশি আগেকার মাদারবোর্ড কিনে ফেলছেন, সেখানে হয়তো M.2 এটাই সাপোর্ট করে না, তখন আপনাকে SATA 3 লাগাইতে হবে। SATA 3 সব মাদারবোর্ডে সাপোর্ট করবে, আগেকার মাদারবোর্ডে সাপোর্ট করবে, ঠিক আছে। কিন্তু M.2 এটা লেটেস্ট বলতে অতটাও লেটেস্ট না, 2020 সালের পর থেকে সব মাদারবোর্ডে সাপোর্ট করবে, ঠিক আছে। মাদারবোর্ডটা যখন আমরা পড়বো তখন একটু দেখব। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে প্রসেসর নিয়ে আমরা মোটামুটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এগুলো মাথায় রেখে। প্রসেসরের যেগুলো আমরা নিয়ে আলোচনা করছি, ক্যাশ, তারপরে কোর, থ্রেড, হ্যাঁ, এগুলো। আর এদিক থেকে র্যামের ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় রাখবেন, কারণ র্যাম তো প্রসেসরের উপর ভিত্তি করেই হয়। প্রসেসরে যদি DDR4 সাপোর্ট করে, আমি DDR4 নিতে পারবো, DDR5 সাপোর্ট করলে DDR5 সাপোর্ট নিতে পারবো, ঠিক আছে, এরকম। আর কত জিবি মেমোরি লাগবে সেটার ক্ষেত্রে তো আমি বলছিলাম যে যদি বেসিক কাজ হয়, নর্মাল কাজ হয়, সেটাতে এখন 8 GB শুরু। আর যদি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন কাজ হয় বা গেমিং করে অনেকে, তাহলে 16 GB, 32 GB অনেক বেশি লাগবে, ঠিক আছে। হার্ড ডিস্ক ড্রাইভ তাহলে সলিড স্টেট ড্রাইভ আমরা করছি, আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখন আমরা যাব কিসে? মাদারবোর্ডে। আচ্ছা, এখন আরেকটা বাকি আছে, সেটা হলো গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডটা হলো, এটাও একটা আপনাকে মেমোরি সাপোর্ট দিচ্ছে। হার্ড ডিস্ক ড্রাইভের যে মেমোরি, র্যামের মেমোরি আর প্রসেসরের মেমোরি কিন্তু সেম না। র্যাম এবং প্রসেসরের মেমোরিটা কিন্তু তাদের নিজস্ব কাজের জন্য, এটা আমরা ইউজ করতে পারি না, আমরা যারা ইউজার আছি। কিন্তু একটা হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডির মেমোরি কিন্তু আমরা ইউজ করতেছি, তাই না? আমরা সেখানে ফাইল, ফোল্ডার এগুলো স্টোর করে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো যে আমি স্টোর করে রাখতেছি, সেটা এই জন্য এই মেমোরিকে বলা হয় পার্মানেন্ট মেমোরি। আর প্রসেসর এবং র্যামের মেমোরি এগুলো হলো টেম্পোরারি মেমোরি। কেমনে? এটা একটা বেসিক বাস্তব উদাহরণ দিই। যেরকম ধরুন আমি কম্পিউটার অন করছি, কম্পিউটার অন করে এখানে আমি গুগল ক্রোম অন করছি, এখানে আমি এত কিছু এগুলো অন করছি, হ্যাঁ। তারপরে মনে করেন আমি এই যে আপনাদের যে ক্লাস রেকর্ডিং দিচ্ছি, সেটার যে এই জিনিসটা অন করে রাখছি সেটা আছে এখানে। তারপরে মনে করেন আরো এখানে অনেক প্রোগ্রাম ওপেন করা আছে। এখন ধূপ করে কারেন্ট চলে গেল,
কারেন্ট চলে যাওয়ার পর পরে আমি পরবর্তীতে কম্পিউটার আবার অন করলাম, তখন কি এগুলো আর অন থাকবে? এগুলো গুগল ক্রোম তো আমাকে আবার অন করতে হবে, নোটপ্যাড আবার অন করতে হবে। এটার কারণ এটাই যে প্রসেসর মনে রাখেনি যে আমার কি কি অন ছিল বা কোন কোন প্রোগ্রাম আমার অন ছিল। প্রসেসরের মেমোরি টেম্পোরারি মেমোরি, যতক্ষণ কম্পিউটার চলে ততক্ষণ প্রসেসর মনে রাখে যে কি কি অন ছিল। কম্পিউটারটা অফ করবেন, সব ভুলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, তারপর গ্রাফিক্স কার্ড। এবার আসি গ্রাফিক্স কার্ড আমরা মূলত কেন ইউজ করি? গ্রাফিক্স কার্ড ইউজ করার এক নম্বর কারণে হচ্ছে গেম যারা খেলে, যারা কম্পিউটারে অনেক গেমস খেলতে পছন্দ করে, কারণ এখনকার গেমগুলো খুব হায়ার ইন্ড, মানে অতিরিক্ত হাই কোয়ালিটি আসতেছে, যার কারণে যেটার কারণে নর্মাল প্রসেসরের যে জিপিইউ আমরা পড়ছিলাম, তাই না? এফ থাকলে জিপিইউ থাকে প্রসেসরে নাকি? এটা বলছিলাম, এফ থাকলে থাকে না, এফ থাকলে জিপিইউ থাকে না, আর এফ না থাকলে থাকে ইন্টেলের ক্ষেত্রে। আর এএমডি এর ক্ষেত্রে বলছিলাম একটু দেখে নিতে হয়। তো ওই ক্ষেত্রে ওই জিপিইউটা যেটা থাকে প্রসেসরের, সেটা দিয়ে গেমিং করা যায় না। কিছু কিছু করা যায়, বাট এখনকার বেশিরভাগই 90% করতে পারবে না। তো সেটার জন্য আমাকে গ্রাফিক্স কার্ডের যে জিপিইউ সেটা অনেক পাওয়ারফুল, ওই প্রসেসরের জিপিইউ থেকে গ্রাফিক্স কার্ডের জিপিইউ অনেক পাওয়ারফুল সাপোর্ট করে। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করার শেষে, ভিডিও এডিটিং যেমন আমরা অনেক এডিটিং করলাম, সবকিছু রেডি করলাম, করার পর সেটা এখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে সেটাকে একটা ফাইনাল লুক দেব। সেটা যখন আমি করতে যাব, তখন সব প্রেশারটা যাওয়ার পরে তার উপর গ্রাফিক্স কার্ডের। সুতরাং গ্রাফিক্স কার্ড যদি আপনার ভালো না হয়, তাহলে যখন আপনি অনেক সুন্দর করে ভিডিও এডিটিং করলেন, ঠিক আছে, ভালো কথা, যখন রেন্ডার দিতে যাবেন তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকা লাগতেছে, শুধুমাত্র গ্রাফিক্স কার্ড লো কোয়ালিটি গ্রাফিক্স কার্ড হয়, যা আপনার ঠিক মতো নিতে পারতেছেন না, রেন্ডার করতে পারতেছেন। এটা একটা ভালো গ্রাফিক্স কার্ড হলে 15 মিনিট, আধা ঘন্টা, মানে ধরেন 1 ঘন্টার একটা ভিডিও এডিটিং করলেন, এটা আধা ঘন্টা 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল, রেন্ডারিং কোয়ালিটি এত ফাস্ট হবে। ঠিক আছে? তো এই জন্য আমরা মূলত ভিডিও এডিটিং এর জন্য গ্রাফিক্স কার্ড ইউজ করি। তারপরে আরো কারণ আছে, যেরকম অনেকে অ্যানিমেশন স্টুডিওতে কাজ করে, যারা অ্যানিমেশনের কাজ করে তাদেরকে 3D ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার আছে, মানে 3D ইমেজ রেডি করতে হয়, তো ওটার জন্য আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। তারপরে বর্তমানে কি আছে, এআই এর জন্য আপনাকে একটা গ্রাফিক্স কার্ড লাগবে। এখন আমরা অনলাইনে এআই করতেছি, অনলাইনের জন্য গ্রাফিক্স কার্ড লাগে না। অনলাইনে একটা বেসিক কম্পিউটার থেকে আপনি এআই ইউজ করতে পারেন, 4GB 4GB এগুলো। কিন্তু কিছু কিছু এআই আছে যেগুলোকে বলা হয় ওপেন সোর্স, সেগুলো আমরা ডাউনলোড করে কম্পিউটারে যেরকম আমরা সফটওয়্যার ইনস্টল করি না, এরকম সফটওয়্যার ইনস্টল করে ইউজ করা যায়। সেগুলোতে কোনো লিমিটেশন নাই, সেগুলো আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন। কিন্তু অনলাইনে কি একটা একদিনে এতদিন করা যায়, তারপর আর করা যায় না, তারপরে অনেক লিমিটেশন আছে, সবকিছু ছবি ইমেজ জেনারেশন করা যায় না। কিন্তু এই অফলাইনে এতে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই জেনারেশন করতে পারবেন, যে কোনো ধরনের কোনো লিমিটেশন নাই, একদিনে হাজার হাজার জেনারেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগবে। আর ভালো গ্রাফিক্স কার্ড বলতে আমি বোঝাচ্ছি অ্যাটলিস্ট আপনাকে 6 লাখ টাকা খরচ করতে হবে। ঠিক আছে? শুধুমাত্র এই এআই এর জন্য। কারণ এআই এর জন্য যে গ্রাফিক্স কার্ড সেটা সম্পূর্ণ আলাদা, আর আমরা যে গ্রাফিক্স কার্ড গেমিং এর জন্য যে গ্রাফিক্স কার্ড সেটা আবার আলাদা। বুঝতে পারছেন? দুইটা দুই ধরনের গ্রাফিক্স কার্ড। সো আমরা একটু বেসিক গ্রাফিক্স কার্ড যেগুলো, সেগুলো নিয়ে একটু আইডিয়া নিই। এখানে যদি আমি স্টার্ট থেকে এখানে কম্পোনেন্টে এখানে গ্রাফিক্স কার্ডে যাই, এখানে প্রাইস লো থেকে শুরু করি। দেখেন একটা গ্রাফিক্স কার্ডের দাম সর্বনিম্ন 4,900, অর্থাৎ 5,000 টাকারও আছে। আর আমি যদি সবচেয়ে হাইয়েস্টটা দেখি 4,95,000, মানে 5 লাখ টাকারও গ্রাফিক্স কার্ড আছে। এখন আপনার কোনটা লাগবে? ফার্স্ট অফ অল আপনি যেটা কিনতে পারবেন, আপনার যদি টাকা থাকে আপনি 5 লাখ টাকা কিনবেন, টাকা না থাকলে 4,000 টাকা, 5,000 টাকা কিনবেন। ঠিক আছে? এটা হলো 1 নম্বর গেল। 2 নম্বর হলো, এটার থেকে মূল ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি কি কাজ করবেন। মনে করেন আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট সর্বনিম্ন 30,000 টাকা খরচ করতে হবে, 30-35,000 টাকা খরচ করতে হবে। বেসিক লেভেলের এডিটিং এর জন্য আপনাকে 30-35,000 খরচ করতে হয়। আর যদি গেমিং এর চিন্তা করেন তাহলে তো আরো বেশি লাগবে, মনে করেন শুরু করতে হয় 50-60,000 টাকা। এমনি নর্মাল ছোটখাটো এগুলো দিয়ে গেমিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু মনে করেন গেমিং এর মধ্যে আবার পার্থক্য, যেমন একটা গেম রান করলেন, সেই গেমের আবার গ্রাফিক্স লো আর হায়ার করা যায়। মনে করেন আপনি একদম লো করে সেটা খেলতে পারবেন এগুলোতে। কিন্তু যদি একদম আসল রূপটা দেখতে চান গেমিং এর, তাহলে আপনাকে হাই করে খেলতে হবে,
তখন সেক্ষেত্রে আপনাকে অনেক দামি গ্রাফিক্স কার্ড কিনতে হবে। আবার মনিটরেরও একটা ব্যাপার আছে, গেমিংটা আপনি কি ধরনের মনিটরে করবেন। ধরেন একটা মনিটর আছে অনেক বড় সড়ো মনিটর, ওখানে 2K 4K 2K নাম শুনছেন না, অনেক হাই কোয়ালিটি দেয়, 8K রেজুলেশন। যত ভালো রেজুলেশনে আপনি গেমিংটা করতে যাচ্ছেন তত ভালো গ্রাফিক্স কার্ড লাগবে। আর যদি বেসিক মনিটরে গেমিং করতে চান তাহলে অত টাকার গ্রাফিক্স কার্ড আবার লাগবে না, ঠিক আছে। অনেক ফ্যাক্ট আছে, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে। তো আমরা আজকে আইডিয়া নিব যে গ্রাফিক্স কার্ড আসলে আছে কি। একটা প্রসেসর সম্বন্ধে আইডিয়া নিতে যে আমরা দেখলাম যে প্রসেসরের দুইটা কোম্পানি আছে, কি ইন্টেল এএমডি, তাই না? গ্রাফিক্স কার্ডেরও সেম ইন্টেল আর এএমডি আছে। তার সাথে সাথে গ্রাফিক্স কার্ডের আরেকটা কোম্পানি আছে, সেটা কি এনভিডিয়া। এনভিডিয়া হলো গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে সবচেয়ে পপুলার একটা ম্যানুফ্যাকচার কোম্পানি। এটা সবচেয়ে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড বলতে গেলে ম্যানুফ্যাকচার করে। সেকেন্ড আছে এএমডি, এরা গেমিং এর জন্য ভালো। এনভিডিয়া আবার গেমিং এর থেকে ভিডিও এডিটিং, এআই এগুলো নিয়ে বেশি ভালো আর কি, বেটার অপশন নেয়। আবার মানে এটা অলরাউন্ডার আর কি, এনভিডিয়া সব দিক থেকে বেটার। কিন্তু এএমডি শুধুমাত্র গেমিং এর জন্য। এএমডি এখনো এআই সাপোর্ট আসে নাই। এএমডি মানে খুব রিসেন্ট আসছে, আর সেটা এখন আপডেটেড হয় না, মানে পুরোপুরি হয় না। আর ইন্টেল তো আরো পিছিয়ে আছে। ইন্টেল দেরি করছে, মনে করেন 1 বছর আগে একটা গ্রাফিক্স কার্ড বের করছে রিসেন্ট ভালো, তার আগেও গ্রাফিক্স কার্ড বের ছিল, সেগুলো করে একটা চলেও না। হ্যাঁ, তো এই জন্য ইন্টেল সবচেয়ে পিছিয়ে আছে। সবচেয়ে বেস্ট অপশন হলো এনভিডিয়া যদি অলরাউন্ডার কাজ করতে চান। আপনি একটু গেমিং করবেন, ভিডিও এডিটিংও করবেন, আবার এআই নিয়েও কাজ করবেন, বেস্ট অপশন এনভিডিয়া। এএমডি শুধু গেমিং যারা করে, ঠিক আছে। আচ্ছা, এখন বুঝবেন কোনটা বাজারে, কোনটা ইন্টেল কোনটা এএমডি। ইন্টেলের ক্ষেত্রে যে নেমিং থাকবে এরকম নেম থাকবে, আর B580 বা A770 এরকম নাম থাকবে, ঠিক আছে। এএমডির ক্ষেত্রে রেডিয়ন, আরএক্স, এক্সটি এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, সাথে আরএক্স এর সাথে মনে করেন কিছু ওয়ার্ড থাকবে, 6700 বা আরএক্স 9070, হ্যাঁ এরকম কিছু ওয়ার্ড থাকবে। আর সেটার সাথে যদি এক্সটি থাকে তাহলে ওটার আরো পাওয়ারফুল ভার্সন। একটা RX 9070 আর একটা RX 9070 XT, দুটো ডিফারেন্স, ঠিক আছে। আর এনভিডিয়ার ক্ষেত্রে যেটা থাকবে সেটা হলো RTX, GTX এখন আর নাই, সবই RTX হয়ে গেছে। RTX, তারপরে লাস্টে TI থাকে, RTX এর সাথে কিছু নাম্বার থাকে, যেরকম 50 নাম্বার বা RTX 5070 এরকম আর। আর ওটা TI ভার্সনটা হলো আরো বেটার। একটা RTX 5070 থেকে RTX 5070 Ti আরেকটু পাওয়ারফুল, ঠিক আছে। এইগুলো দেখে আপনি বুঝবেন মোটামুটি যে এই হলো আমার গ্রাফিক্স কার্ডের দরকার। গ্রাফিক্স কার্ডের আরেকটা জিনিস যেটা দরকার সেটা হলো মেমোরি। আপনি কত গিগাবাইট গ্রাফিক্স কার্ড কিনতেছেন? গ্রাফিক্স কার্ড সর্বনিম্ন শুরু হয় 4 গিগাবাইট থেকে, এরপরে 6 গিগাবাইট আছে, এরকম করতে করতে 24 গিগাবাইট পর্যন্ত আছে। এখন যত বেশি মেমোরি আপনি নেবেন তত বড় কোয়ালিটিফুল মনিটরে আপনি গেমিং করতে পারবেন, আর যত কম নেবেন তত লোয়ার কোয়ালিটি মনিটরে আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এটা জিবিটা মেনটেন করে ওইটাই, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে আপনি গ্রাফিক্স কার্ড বাস বিচার করতে পারবেন। যেরকম আমি যদি এখানে মনে করেন যে কোনো একটা গ্রাফিক্স কার্ড সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করব, এটা বলেন তো এনভিডিয়া নাকি এএমডি নাকি ইন্টেলের? এটা এনভিডিয়া, কারণ কি RTX আছে, ঠিক আছে। GeForce RTX এগুলো লেখা থাকলে বুঝবেন এটা হলো এনভিডিয়ার, ঠিক আছে। এটা কত জিবি মেমোরি দেখাচ্ছে? 8 জিবি মেমোরি, ঠিক আছে। এটা দিয়ে আপনি 1080p মনিটর যেগুলো সেগুলোতে করতে পারবেন। যখন 2K 4K যাবেন তখন আর 8 জিবি দিয়ে হবে না, তখন 16 জিবি 24 জিবি লাগবে, ঠিক আছে। তো এটা এখন আপনার ইয়ার উপর, বাজেটের উপর, যদি বাজেট হয় এটাই। এখন দেখবেন গ্রাফিক্স কার্ডের মধ্যে এনভিডিয়ারই একমাত্র একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাকে বলা হয় CUDA কোর। এই CUDA কোরের কারণেই এনভিডিয়া এআই দিয়ে কাজ করতে পারে। এই AMD ইন্টেলে CUDA কোর এখনো আনতে পারে না, যার কারণে এআই দিয়ে এখন এটাতে কাজ করা যাচ্ছে না, এই সাপোর্টটা এখন আসে নাই ভালো। সুতরাং আমি মনে করি ভবিষ্যতের জন্য এনভিডিয়াটা বেটার, কারণ এআই দিয়ে আমাদেরও কাজ করা লাগবে। কিন্তু আপনার এগুলো গ্রাফিক্স কার্ড দিয়ে খুব একটা বেশি এআই কাজ করতে পারবেন না। আপনাকে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে যে EDA যে 5000
এখন 5000 আসছে, 4000 ছিল, 3000 ছিল, সবচেয়ে লেটেস্টটা মনে হয় এডিএ 5000। এটা হলো এআই এর গ্রাফিক্স কার্ড। এআই এর গ্রাফিক্স কার্ড একদম আলাদা। এটা হলো ওয়ার্ক স্টেশন গ্রাফিক্স কার্ড বলা হয়। যারা একদম মানে টপ লেভেলের ভিডিও এডিটর বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা এই গ্রাফিক্স কার্ডটা তারা ইউজ করে। ঠিক আছে, এটা প্রাইস এরকমই, মানে শুরু হয় 6.5 লাখ টাকা, 5,20,000 থেকে শুরু হয়। ঠিক আছে, এরকম আর কি। তো এইগুলো হলো গ্রাফিক্স কার্ডের প্রাইস। এটা যারা মুভি ইন্ডাস্ট্রি এআই নিয়ে কাজ করবে তারা এই টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড কিনতে পারবে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু এএমডির এরকম কোনো গ্রাফিক্স কার্ড নাই, সুতরাং এই জন্যই এনভিডিয়া এদিক থেকে বেটার। বাট এনভিডিয়ার নর্মাল গ্রাফিক্স কার্ডও এআই সাপোর্ট করে। এনভিডিয়া বেটার অপশন। এনভিডিয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এনভিডিয়ার একটাই সমস্যা, দাম বেশি। মানে এনভিডিয়া কাজ ভালো তো দাম বেশি। এনভিডিয়া আপনি মনে করেন 50,000 টাকা দিয়ে যা পাবেন, এএমডি 50,000 টাকা দিয়ে তার থেকে বেটার পাবেন, বেটার গিগাবাইট মানে 16 গিগাবাইট পাবেন। কিন্তু আর্ট্রিক্স পাবেন 8 জিবি। ঠিক আছে, ওটা পাবেন 16 গিগাবাইট, এটা পাবেন অর্ধেক 8 গিগাবাইট এরকম। ঠিক আছে, কুডাকোর তো থাকলো না, এএমডি কিনলে আপনি কুডাকোর পাবেন না, কুডাকোর আনতে পারেন না এনভিডিয়ান্স। ঠিক আছে, এইটা হলো গ্রাফিক্স কার্ডের মূল বেসিক আলোচনা। এবার আমরা আসি, এই সব কিছু আমরা যেই জায়গায় লাগাবো, কোথায় লাগাবো? মাদারবোর্ড। আচ্ছা, মাদারবোর্ড ডিপেন্ড করে আপনার মূল যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা প্রসেসর। প্রসেসরে আপনি কোনটা কিনতেছেন, বিশেষ করে প্রসেসরের কোন জিনিসটা, সকেট। এই সকেটের উপর নির্ভর করে আপনি কোন মাদারবোর্ড নিতে পারবেন। মনে করেন আপনি একটা মাদারবোর্ড নিছেন, সেখানে LGA 1200 সাপোর্ট করে, তাহলে আপনি অবভিয়াসলি 10 আর 11 জেনারেশনই ওখানে লাগাইতে পারবেন। Core i5 বলেন, Core i7 বলেন, Core i3 বলেন। ঠিক আছে, আর যদি আপনি LGA 1700 সাপোর্ট করে যে মাদারবোর্ডে, সেখানে আপনি Core i3, 5, 7 এর 12, 13, 14 লাগাইতে পারবেন, Core i9 ও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এটা আসলে খুব একটা ম্যাটার করে না, কারণ আপনি যে প্রসেসর নিচ্ছেন সেটার সাথে সাথে অটোমেটিক্যালি মাদারবোর্ড কোনটা ভালো এটা ইজিলি দেখা যায়। ঠিক আছে, আমি দেখাই দেবো ক্লিয়ারলি। মাদারবোর্ডের যে জিনিসটা আপনারা ফার্স্টে একটু আইডিয়া রাখবেন, এটা হলো মাদারবোর্ডের একটা ফর্ম ফ্যাক্টর। মাদারবোর্ড ফর্ম ফ্যাক্টর মানে কি? মানে মাদারবোর্ডের সাইজ। দেখেন, এই যে ছোট মাদারবোর্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় মিনি আইটিএক্স। তারপরে একটু বেটার বড় সেটা হলো মাইক্রো এটিএক্স, এটা মিডিয়াম সাইজ। এটা হলো বড় সাইজ এটিএক্স, আর এটারও আবার আরো বড় সাইজ হলো এটিএক্স। ঠিক আছে, আপনি বাজারে বেশিরভাগই যেটা দেখবেন সেটা হলো এই মাদারবোর্ডটা। ঠিক আছে, এই মাদারবোর্ডটা মানুষ সবচেয়ে বেশি কেনে, কারণ এটা দামেও মোটামুটি বাজেটের মধ্যে থাকে আর মোটামুটি সবার জন্য বেস্ট অপশন। এই মাদারবোর্ডটা তারাই কেনে যারা একটু বাজেট অনেক হাই, যারা মোটামুটি একটা ফিউচার প্রুফ পিসি কিনে ফেলতে যাচ্ছে। মনে করেন আপনি 5 বছর যদি চিন্তা না করতে চান যে এই পিসি দিয়ে 5 বছর দামি দামি কিছু করবেন, হাই কোয়ালিটি কাজ করবেন, তাহলে এরকম EATX বা ATX মাদারবোর্ড তারা কেনে। ঠিক আছে, তো আমাদের অত চিন্তা করে দরকার না, আপনি চিন্তা করবেন যে মাইক্রো ATX হলেই হবে। ঠিক আছে, মাইক্রো ATX মাদারবোর্ডে এগুলোর পার্থক্য একটাই, যে অনেক সময় স্লট ডিফারেন্স থাকে। হ্যাঁ, হাইটের মধ্যে ডিফারেন্স, পাওয়ারের কোনো ডিফারেন্স নাই। আপনি যেই মাদারবোর্ড এটাতে যা পাবেন এটাতেও তা পাবেন, এটাতেও তা পাবেন। পার্থক্য হলো যে স্লট বেশি। মনে করেন এখানে গ্রাফিক্স কার্ড আপনি একটা লাগাইতে পারবেন, এখানে গ্রাফিক্স কার্ড দেখা গেল 2টা লাগাইতে পারবেন। তারপরে এখানে র্যাম ধরেন 2টা লাগাইতে পারবেন, এখানে র্যাম 4টা লাগাইতে পারবেন, এরকম আর এটাই পার্থক্য। ঠিক আছে, আরো পার্থক্য আছে, সেটা হলো হিট সিঙ্ক। অর্থাৎ হিট সিঙ্ক মাইক্রো এটিএক্সও ভালো আছে, এটা তো খারাপ না। এখানে হিট সিঙ্ক কিছু আছে, সেগুলো একটু বেশি পাওয়া যায়। মনে করেন তাপমাত্রা বের করে দেওয়া, তারপরে ভোল্টেজ রেগুলেশন ক্ষমতা বেশি, হ্যাঁ, কারেন্টের চাপ একটু বিদ্যুৎ বিল কম আসতে পারে, দুই একটা এরকম হয়তো বেশি হতো। ঠিক আছে, তো এই জন্য মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা সবসময় এই যে মাইক্রো এটিএক্স যেটা সেটাই চুজ করবো। তারপরে এখন মাদারবোর্ড এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি প্রসেসর কোন জেনারেশন নিচ্ছেন। মাদারবোর্ডের যদি ইন্টেল আপনি প্রসেসর নেন, তাহলে হয়তো আপনার মাদারবোর্ডের এরকম নাম দেখবেন যে
এইচ 650 বা বি 650 বা জেড 650, তিনটা নাম নেই, একই টাইপ মাদারবোর্ডের তিনটা কোয়ালিটি আছে। এইচ হলো লো কোয়ালিটি, বাজেট কোয়ালিটি বলে এটাকে, বি হলো মিডিয়াম কোয়ালিটি, আর জেড হলো সবচেয়ে হাই কোয়ালিটি। জেড এর বেশিরভাগ মাদারবোর্ড আপনি এটিএক্স এ পাবেন, ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা চুজ করি। আমরা জেড মাদারবোর্ড তারাই নেই যারা অনেক হাই কোয়ালিটি সবকিছু কিনতে চায়, তারা জেড মাদারবোর্ড নেয়। আর জেড মাদারবোর্ডের আরেকটা জিনিস আছে যেটা আমি গতকাল একটু মেনশন কম করছি বা করিই নেই বলতে গেলে, সেটা হলো প্রসেসরে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় ক্লক স্পিড। প্রসেসরের যে ক্লক স্পিডটা আছে সেটা নরমালি যা দ্বারা থাকে তার থেকে আরো বুস্ট করা যায়। মনে করেন একটা প্রসেসর যেই স্পিডে কাজ করে, আপনার মনে করলেন যে এই স্পিডে তো হইতেছে না, আরো স্পিড লাগবে, তখন ওই প্রসেসরকে স্পিড বুস্ট করা যায়। এবং সেই বুস্টটা একমাত্র যদি জেড মাদারবোর্ড থাকে তাহলেই করতে পারবে। বি মাদারবোর্ডের কিছু কিছু মাদারবোর্ডে করা যায়, এটা একটু দেখে নিতে হবে আপনাকে কোন মাদারবোর্ডে আছে। আর হ্যাঁ, এইচ এ করা যায়, এইচ এ একদম লো কোয়ালিটি, এখানে আপনি বুস্ট করতে পারবেন না। আর ক্লক স্পিডের মধ্যে তাদেরই ক্লক স্পিড বুস্ট করা যায় যেখানে কে থাকে, ঠিক আছে? ইন্টেলের প্রসেসরের মধ্যে যেখানে কে থাকে, আর এএমডি প্রসেসরের মধ্যে যেখানে এক্স থাকে, এই দুটো থাকলে বুঝবেন যে আমি ক্লক বুস্ট করতে পারবো। আর সাথে সাথে জেড মাদারবোর্ড থাকতে হবে ইন্টেলের ক্ষেত্রে, আর এএমডির ক্ষেত্রে এক্স মাদারবোর্ড থাকতে হবে। এএমডির ক্ষেত্রে সেম, এ ধরেন 760, বি 760, আর হলো এক্স 760, ঠিক আছে? তাহলে এখানে ওই সেম, এক্সটা হলো সবচেয়ে পাওয়ারফুল, বিটা মিডিয়াম, এ হলো লোয়েস্ট পাওয়ারফুল, ঠিক আছে? এএমডি প্রসেসর নিলে এরকম এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে। আর 650 নাকি 760 হবে নাকি 860 হবে, এটা হলো প্রসেসরের জেনারেশন হইতে পারে। জেনারেশন যদি 12 জেনারেশন হয় তাহলে হয়তো 650 বা 550 পাবেন, যদি 14 জেনারেশন হয় তাহলে 760 বা 860ও পাইতে পারেন, 850, 840, অনেক কিছু আছে, ঠিক আছে? তো এই বেসিক আইডিয়াগুলো আপনাদের যদি থাকে তাহলে আপনারা একটা পিসি বিল্ড করতে পারবেন, ঠিক আছে? মোটামুটি গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা যা শিখলাম সেইটার উপর আমরা যদি মোটামুটি ভালো আইডিয়া থাকে তাহলে আমরা এখন একটা পিসি বিল্ড করতে পারবো। এই পিসি বিল্ডটা কেমনে করে? প্রথমত কম্পিউটার যখন অন হবে আমরা প্রথমেই কোথায় আসবো? গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে এখানে যে কোনো একটা জায়গায় গুগলে সার্চ করব কি স্টারটেক। আপনাদের কাছে নেক্সট দিন পরীক্ষা হবে, পরীক্ষার ওখানে লিংক দেওয়াই থাকবে যে কোথায় যেতে হবে। ওই লিংকটাতে ক্লিক করলে স্টারটেকে চলে যাবে। আচ্ছা, স্টারটেকে ক্লিক করলাম, তারপর স্টারটেক লিডিং কম্পিউটার এখানে আসবে। এখানে আসার পর এই যে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে সবার এই ডান সাইডে কি আছে? পিসি বিল্ডার। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনি একটা এই যে এই পর্যন্ত যা যা শিখলাম সবকিছু একত্রে একটা জায়গায় করে ভার্চুয়ালি একটা এরকম এই বক্সটা রেডি করতে পারবেন, ঠিক আছে? আমরা কিন্তু এই বক্সের মধ্যে যা যা আছে তাই শিখলাম। একটু পর আমরা শিখবো মনিটর, মাউস, কিবোর্ডটা আলাদা করে তেমন কিছু বলার নেই, বাট তাই বলবো, সমস্যা নেই। বেশিরভাগই এখন ইম্পর্টেন্ট হলো মনিটর। মনিটর জিনিসটাকে একটু দেখি, তারপর আমরা পিসি বিল্ড করতেছি। দেখেন, ও কেসিং, মানে এতগুলো যে জায়গাটা রাখবো এই বক্সটা, এটার নাম হলো কেসিং। কেসিং আলাদা আপনাকে কিনতে হবে কম্পিউটারের জন্য। এখন কেসিং কেমন কিনবেন? কেসিং কেনার সময় একটা জিনিসই মাথায় রাখবেন যে প্রি বিল্ড ফ্যান, অর্থাৎ কেসিং এর মধ্যে আগের থেকেই 3-4টা ফ্যান যাতে ইনস্টল করা থাকে, কুলিং ফ্যান যেটাকে বলে, ঠিক আছে? কুলিং ফ্যান কেসিং এর মধ্যে আগের থেকে যত 3-4টা ইনস্টল করা থাকে এবং এয়ার সার্কুলেশন যাতে ভালো থাকে এরকম। এটা কিন্তু ভালো না, এটা একদম বদ্ধ, হ্যাঁ, এটা হিট ইস্যু হতে পারে। যেহেতু এটা আগেকার প্রসেসর লাগানো আছে সব সমস্যা নেই, কিন্তু এখনকার জিনিস যদি এটাতে লাগানো হতো অনেক সমস্যা হয়, ঠিক আছে? সো এখানে যে ছোট ছোট খোপ খোপ করা আছে এগুলো দিয়ে কোনো লাভ হয় না। একটু ভালো কুলিং সিস্টেম থাকতে হবে, সামনে ফ্যান, পিছনে ফ্যান, এগুলো যত থাকবে তত ভালো কুলিং সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, ওটাকে বলা হয় 8GB। আপনি কই দেখলেন 8GB? আচ্ছা, দেখছেন না? আমার বাসাটা 8GB, অনেক লাইট জ্বলে। তো কেসিংটার ভেতরে অনেক সময় ওই যে লাইটটা, যে ফ্যানগুলো থাকে ওগুলো রেড, গ্রিন, ব্লু কালার এরকম সার্কেল হইতে থাকে, অনেক লাইটিং হয়। হ্যাঁ, ওখানে এখন বেশিরভাগই ইয়াং ছেলেরা, জেন জি যারা থাকে তারা এগুলো পছন্দ করে আর কি, 8GB।
হ্যাঁ, এগুলো আলাদা কিনবে। আপনি নর্মাল যেগুলোতে নাই এগুলো তো ওগুলো কিনে ওগুলো লাগাই দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এমনকি র্যামও 8 GB হয়ে গেছে, র্যাম লাগায় না, র্যামের ওপরেও লাইটিং হয় 8 GB, ঠিক আছে। তো যাই হোক, এখন কেসিংটার ক্ষেত্রে এই জিনিসটা জাস্ট মাথায় থাকলেই হবে। অনেক সময় কেসিং এ আবার ডাস্ট ফিল্টার থাকে, উপরে দেখবেন একটা এরকম খোপ দেওয়া আছে, সব ডাস্ট গুলো জমা হতে থাকে, পরে ওইটা খুলে ফেলে দিলে এটা আরো ভালো কেসিং, কারণ কেসিং এর মধ্যে অনেক ধুলাবালি জমে। তো এই জিনিসটা দেখলে মোটামুটি কেসিং আমাদের বোঝা যাবে। তারপর আমরা দেখবো মনিটর। মনিটর খুবই ইম্পর্টেন্ট জিনিস। মনিটরের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো ফার্স্টে হলো রেজুলেশন, ঠিক আছে। রেজুলেশনের মধ্যে কি কি আছে? 1K, 2K, 4K, 4K পর্যন্তই মোটামুটি আপনারা মনিটর পাবেন। 3K করে নাই, হ্যাঁ 4K রেজুলেশন। এটার কারণ কি? দেখেন, আমরা যে মনিটর ইউজ করি বা টিভি ইউজ করি যেটাই বলেন, আমরা একটা বিশাল বড় মনিটর দেখতে পাচ্ছি, কিন্তু এটার ভিতর ছোট ছোট চারকোনা অনেকগুলো মনিটর আছে, ঠিক আছে। ওগুলোকে বলা হয় পিক্সেল। ঠিক আছে, একটা মনিটর যদি অনেক জুম করেন, জুম করতে করতে অনেক ভেতরে চলে যান, দেখবেন যে এই যে এরকম থাকে, ঠিক আছে, এরকম চেক চেক এরকম চারকোনা থাকে। এগুলো যে ছোট ছোট ইয়াগুলো আছে এগুলোকে বলা হয় পিক্সেল। এই পিক্সেল যত বেশি তত বেশি আপনার ছবির কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে। এখন এটাই আর কি হিসাব করে রেজুলেশনে, যে এই লম্বায় আর এই লম্বায় কতগুলো ছোট ছোট বক্স আছে। যেরকম যদি আমি সর্বপ্রথম যে রেজুলেশন যেটা এখনো পাবেন আপনার বাজারে সেটাকে বলা হয় এইচডি রেজুলেশন। সেটার পিক্সেল সংখ্যা হলো 1366 গুণন 768। এটা মানে কি? এটা মানে হলো এই যে লম্বায় ওয়াইডে 1366টা ছোট ছোট বক্স আছে, আর এই লম্বায় আছে 768টা। তারপরে আপনারা যেটা পাবেন, যেটা কমন, এটা হলো ফুল এইচডি। ফুল এইচডি তে পাবেন 1920 গুণন 1080। এটাতে মানে হলো আরো বেশি বেড়ে গেল। তারপর 2K, 2K তে কত জানি ভুলে গেছি, 1440 বলে, হ্যাঁ 1440। এটা কত ইনটু 1440 জানি, যাই হোক। হ্যাঁ, এটা হলো এই যে লেন্থটার লম্বায়। স্যার আমার একটা কথা, হ্যাঁ আমি স্যার এই যে আমরা যে পরিচিত মানে আইপিএস এর পরিচিত মানে কম্পিউটার পরিচিত আমরা ইয়ে জানো, এগুলা না জানা না যাই না, আমরা সরাসরি কাজে কেন যাই না কেন মূল যে কাজটা আমরা করতে পারবো শিখতে পারবো সেটা আমরা যাই না। এটাকে আপনার কাছে মূল মনে হচ্ছে না? এটা মনে হইতেছে, তারপর যেন কেমন মানে আমার কাছে মানে গুরুত্ব মনে হচ্ছে না। এটার কারণ হলো, আপনি মনে করেন একটা কম্পিউটার যখন ইউজ করবেন তখন সেই কম্পিউটারে কতটুকু কাজ করতে পারবেন সেটা যদি আইডিয়া না থাকে তাহলে আপনি কি কাজ করবেন, তাই না? পরিচিত না হয়। মনে করেন আমি একটা মানুষ দ্বারা কাজ করাবো, আমি কোম্পানির মালিক, এমপ্লয়ি ডাকছি, তাহলে সেই এমপ্লয়িকে আমি এমনি বলবো যে কালকে থেকে শুরু করেন, আমি ইন্টারভিউ নিব, তার পরীক্ষা নিব, সে কতটুকু পারে, তার ক্যাপাসিটি কি, ওই অনুসারে তাকে আমি কাজ দেবো। ব্যাপারটা হচ্ছে ওরকম। সো কম্পিউটারটা ইউজ করার আগে কম্পিউটারের ভেতরকার হার্ডওয়্যার সম্বন্ধে আপনার জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। যখন আপনার মনে করেন আপনি বললেন যে আমি গ্রাফিক ডিজাইন, কম্পিউটার বেসিক শেষে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, এখন বললেন যে তাহলে স্যার আমি কোন ধরনের কম্পিউটার কিনবো। কিন্তু এখন যদি লেকচারটা ভালোভাবে বুঝেন তাহলে এখন আপনি নিজে যে কিনতে পারবেন, যে কি কি কিনলে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবো, কি কি কিনলে আমি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবো, কোন কোন জিনিস কিনলে আমি বড় বড় কাজ করতে পারবো, হাই কোয়ালিটি কাজ করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা হার্ডওয়্যার মডিউলটা প্রথমে রাখছি, যে আগে পরিচিতি নেন তারপরে কাজ শুরু করেন। বোরিং লাগে, মাথার উপরে যায়, কিছু মনে হয় না, কিন্তু এটা দিতে হবে আর কি। প্রথম জিনিসটা ওই যে মানে 1 to ABCD শিখতে কার না ভালো লাগে, তাই না? ABCD শিখতে ভালো লাগে, কিন্তু যখন ইংলিশে কথা বলতে পারবেন তখন হলো আপনি পরের লেভেলে চলে গেছে। কিন্তু সেখানে শুরু করতে হয় কি ABCD দিয়ে, ব্যাপারটা হচ্ছে ওরকম, ঠিক আছে। যাই হোক 4K আরো সামথিং আছে, আরো বড় সংখ্যাটা আমার মনে নাই কত,
তো যাই হোক, এইভাবে করে যত বেশি রেজলিউশন নেবেন তত বেশি ছবিটা ক্লিয়ার হবে, তত ভালো দেখতে পারবেন, মনিটর একটু বড় হয়। আর যত বেশি রেজলিউশনের মনিটর নেবেন সেখানে গেমিং করতে গেলে তত বেশি মেমোরি লাগবে, ঠিক আছে? 16 জিবি, 24 জিবি, 20 জিবি আরো বেশি লাগবে, ঠিক আছে? আর এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো প্যানেল টাইপ। সবসময় মনে রাখবেন যে একটা মনিটর কিনতে গেলে যদি আপনাদের বাজেটের মধ্যে নিতে চান তাহলে আইপিএস নেবেন। আর ওলেড হলো সবচেয়ে হাই কোয়ালিটি মনিটর, এটা অনেক বেশি দাম, এটা 1 লাখ টাকা থেকে শুরু হয়। ওটা যদি নিতে চান তো নিতে পারেন। ওলেড হলো সবচেয়ে ক্লিয়ার কোয়ালিটি, মানে একটা পিকচার আসলে যে আমরা যে বলি টিভি থেকে বাইরে হয়ে আসতেছে এরকম মনে হয়, ওটা পাবেন ওলেডে। আইপিএস এ পাবেন না, আইপিএস এ নরমাল মনে হয়, ঠিক আছে? এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হলো ফ্রেম রেট। ফ্রেম রেটটা আমরা অলওয়েজ চেষ্টা করব যে 75 হার্টজ থেকে শুরু করতে, এর লেস নিব না। হ্যাঁ, ওই যে আগেকার মনিটর যখন আমরা ইউজ করতাম তখন আমাদের বাপ দাদারা বলতো যে বেশিক্ষণ টাকা থাকিস না, চোখ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা। অ্যাপেলের ছিল, তারপরে ওগুলোতে হার্টজ ছিল 60 এরকম, মানে 30-40 এরকম হার্টজ ফ্রেম রেট ছিল, যার কারণে আমরা যখন অনেকক্ষণ তাকায় থাকতাম তখন চোখের উপর অনেক প্রেশার পড়তো। সামনে একটা গ্লাস দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটার কারণ হলো 35 বছর আগে। এটার কারণ হলো যে এই যে আমাদের চোখটা সর্বনিম্ন 60 হার্জ নিতে পারে। 60 হার্জের নিচে যদি কোনো ফ্রেম রেট থাকে মনিটরে বা টিভিতে, তাহলে আমাদের চোখ মানে একটু ইরিটেশন লাগে, আমাদের মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠিক আছে? বা অনেকক্ষণ তাকায় থাকতে পারি না। কিন্তু এখন 75 হার্জ, 100 হার্জ, এই তারপরে 144 হার্জ অনেক এসে গেছে। তো এখন আপনি ঘন্টার পর ঘন্টা মনিটরের দিকে তাকিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওগুলোর দাম শুরু হয় 9,000 8,000 টাকা থেকে, কোনো সমস্যা নেই। 4K 40,000 থেকে 38,000 থেকে শুরু হয়। ও আচ্ছা, হ্যাঁ, পিক্সেল এরকম 3840 সামথিং, 2160 এরকম হতে পারে। ও হ্যাঁ, 2160 এটা হলো মেইন, মনে পড়ছে। সবাই এই সংখ্যাটা বলে আর কি। আপনি কোন মনিটর কিনছেন যখন জিজ্ঞেস করবে তখন বলবেন আমি 2160 বা 1440 বা 1080p বা 768, এর পরের সংখ্যাটা বিশেষ করে বেশি বলে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে করে আমরা মনিটরটা চুজ করব। এখন আমাদের কেমন দরকার। না, আজকে আসে অনলাইনে এখন বলতেছেন সেটা, এতক্ষণ ক্লাস হয়ে গেল। বা মেসেজে তো আমাকে মেসেজ দিছিল, মেসেজে তো দেয়নি, একটা গ্রুপে মেসেজ দিলে হয়ে যেত। আমি বলছিলাম আপু, আমি কিন্তু কাগজপাতি সব দিছি। ওই যে গ্রুপ আছে, গ্রুপে একটু বললেই হতো যে স্যার আমি আজকে কিন্তু অনলাইনে কাজ করবো, আমাকে তাহলে এখন আর দিয়ে লাভ নেই, কারণ কিছুক্ষণ পরে ক্লাস শেষ হবে, অনেক কিছু হয়ে গেছে। কতক্ষণ হয়েছে? 33 মিনিট। আচ্ছা, যাও তাহলে এখন আমরা পিসি বিল্ড করি, যে কিভাবে বিল্ড করতে হয় আমরা একটু আইডিয়া নিই। হ্যাঁ, ওহো, পাওয়ার সাপ্লাই তো বাদ দিয়ে গেছি, সরি। পাওয়ার সাপ্লাই খুব ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হলো পাওয়ার সাপ্লাই। এটা হলো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে লাগে, খুব ইম্পর্টেন্ট জিনিস। পাওয়ার সাপ্লাই নরমালি যখন আপনি যে কেসিং কিনবেন, সেই কেসিং এর পিছনে কিছু কিছু কেসিং এ পাওয়ার সাপ্লাই দিয়ে দেয়, যেটা আমরা মূল পাই যে সবার উপরে যে তারটা আপনি দেখতেছেন ফলোটা, এটা ডাইরেক্ট ওই ইয়ার থেকে আসছে, মেইন পাওয়ার থেকে আসছে। এটা হলো মেইন পাওয়ার। এই পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটারে চলবে না, ঠিক আছে? এটা হলো মেইন পাওয়ার। তো এই পাওয়ার সাপ্লাই ভেতরে একটা এরকম 4কোনা বক্স আছে। এই বক্সটা অনেক সময় এই কেসিং এর সাথে ফ্রিতে চলে আসে, কেসিং কিনলে ফ্রিতে, বাট সেটা খুব কম ওয়াটের হয়, 200 ওয়াট, 250 ওয়াট, 200 ওয়াট, 220 ওয়াট থাকে। কিন্তু এখন আপনাদের কত ওয়াট লাগবে সেটা এখন বর্তমানে যে পিসি বিল যে করেন, এটা আপনারা যেই যেই জিনিস নেবেন সেই জিনিস নিলে যে এস্টিমেটেড ওয়াটেজ, এখানে ওয়াটেজ লেখা আসবে। একটা ম্যাটার আপনাদেরকে জানাই দিই, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বেসিক পাওয়ার সাপ্লাই যেগুলো আছে সেগুলো সবসময় অ্যাভয়েড করবেন। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এক ধরনের পাওয়ার সাপ্লাই আছে
যেটাকে আমরা কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই বলি, সেটাতে দেখবেন 80+ সার্টিফিকেশন থাকবে। 80+ সার্টিফাই, এটা হলো যে সে 80+ এফিসিয়েন্সিতে কাজ করবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। 80, ভোল্টেজ কি 80 থাকলেও কাজ করবে? হ্যাঁ, ভোল্টেজ ঠিক না, মানে 80%, 100%-এর মধ্যে 80% এফিসিয়েন্সি নিয়ে সে কাজ করবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, 80+ মধ্যেও আবার অনেক আছে। আমি যদি দেখাই এখানে আপনাদেরকে, দেখেন পাওয়ার সাপ্লাই যদি চুজ করতে যাই, এখানে এই দেখেন 80+, হোয়াইট, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, টাইটানিয়াম, অনেক কিছু আছে। তো বেসিকটা হলো সবার 80+। 80+-এ এগুলো একদম বেসিক 80+, নন মডিউলার পাওয়ারফুল, এগুলো হলো মোটামুটি যারা বাজেটের মধ্যে কিনতে চান তারা। তো আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট 80+ ব্রোঞ্জ কিনতে, ঠিক আছে, ব্রোঞ্জের মধ্যে কিনতে, তাহলে বেটার অপশন পাবেন, ঠিক আছে। তারপরে যদি আরো বাজেট বেশি থাকে তাহলে গোল্ডও নিতে পারেন, হ্যাঁ। আর টাইটানিয়াম তো অনেক দাম, এটা শুরু হয় 80,000 টাকা, ঠিক আছে। তো এত দামের দরকার নেই, আমরা ব্রোঞ্জ থেকে স্টার্ট করবো। 80+ ব্রোঞ্জ আছে কিনা এরকম সার্টিফিকেশন দেখে নেব। যদি চান যে অত সমস্যা না, আমার হোয়াইট হলেও চলবে, তাহলে হোয়াইটও নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাফিক্স কার্ড অনুসারে কিনতে হবে। মূল জিনিস হলো গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড যদি আপনার মনে করেন, আমি গ্রাফিক্স কার্ড যেখানে দেখাচ্ছিলাম ওখানে যাই, মনে করেন এই গ্রাফিক্স কার্ডটা আপনি কিনছেন, এই গ্রাফিক্স কার্ডের স্পেসিফিকেশনে যদি একটু নিচে আসেন, এখানে দেখবেন পাওয়ার সাপ্লাইয়ের একটা স্পেসিফিকেশন দেওয়া থাকার কথা। এখানে কনজাম্পশন দিয়েছেন, এটা আসলে পাওয়ার স্পেসিফিকেশন না, গুগলে আপনার সার্চ দিতে হবে। মনে করেন RTX 5050 8GB, এটা গুগলে যদি সার্চ দেন, সার্চ দিয়ে এখানে লিখবেন PSU, অর্থাৎ পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট। দেখেন মিনিমাম 550 ওয়াট, অর্থাৎ এই গ্রাফিক্স কার্ডের জন্য মিনিমাম আপনাকে 550 ওয়াট পাওয়ার সাপ্লাই কিনতে হবে। তখন আপনাকে প্লাটিনের মতো যাওয়া লাগবে না, গ্রাফিক্স কার্ডের জন্য ব্রোঞ্জ থেকে শুরু করলেই হবে, এর উপর হ্যাঁ হ্যাঁ এটাই, ব্রোঞ্জ থেকে শুরু করলেই হবে। ওটার রিকোয়ারমেন্ট হলো কত ওয়াট, 550 ওয়াট চাইছে, সো আপনি 550 ওয়াট নিয়ে নিতে পারেন, অথবা তার একটু বেশিও নিতে পারেন, বাট কম নাও যাবে। 500 যেটা গ্রাফিক্স কার্ড বলছে তার থেকে যদি কম নেন, তাহলে গ্রাফিক্স কার্ডটা নাও চলতে পারে ঠিক মতো, বা পুড়ে যেতে পারে, সমস্যা হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা যদি গ্রাফিক্স কার্ড কিনে থাকি, তাহলে গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড কত সেটাকে দেখে নিব, সেই অনুসারে আমরা পাওয়ার সাপ্লাই কিনব, ঠিক আছে। আচ্ছা, এইটা মোটামুটি বাকি ছিল। এখন আমরা একটু পিসি বিলটা দেখি। পিসি বিলটা আপনাদের কালকে কোশ্চিন কেমন আসতে পারে, আমি কোশ্চিন এরকম দিব যে আমার কাছে এত টাকা আছে, আমি এই কাজের জন্য পিসি বিল্ড করব, তুমি আমাকে পিসি বিল্ড করে দাও। আপনাদের তখন বুঝতে হবে যে এই কাজের জন্য এত টাকার মধ্যে কি কি আমরা কিনতে পারবো। ধরেন আমি বলে দিলাম যে আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকায় আমি একটা ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে যাচ্ছি, যেটাতে আমি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবো। তাহলে এখন আমি কি কি নিতে পারবো? ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে যে ভিডিও এডিটিং এর জন্য কি আমার গ্রাফিক্স কার্ড লাগবে কি লাগবে না। আমি যে কাজটার কথা বলবো সেই কাজটাই ফার্স্টে আপনারা ধরে নেবেন যে আমার কি গ্রাফিক্স কার্ড লাগবে কি লাগবে না। আচ্ছা, যদি গ্রাফিক্স কার্ড লাগে তাহলে গ্রাফিক্স কার্ডের বাজেট কেমন হইতে পারে? ধরে নেবেন যে গ্রাফিক্স কার্ডের বাজেট অ্যাটলিস্ট 30,000 টাকার কমপক্ষে, এর নিচে যাওয়া ঠিক হবে না যদি 1 লাখ টাকা বাজেট হয়। আর যদি আরো কম বাজেট দিই, ধরেন দিলাম 80,000 টাকা, তাহলে তখন আপনি চিন্তা করবেন যে না, তাহলে আমাকে 25 বা 20,000 টাকা, 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে। আর যদি 1 লাখ টাকা বাজেট দিই, তাহলে 30-এর উপর যাইতে হবে। তাহলে ধরে রাখলাম আমি 35,000 টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড কিনবো, তাহলে 35 মাইনাস 1 লাখ, তাহলে কত? 65,000 টাকা। তাহলে গ্রাফিক্স কার্ড বাদে বাকি সব কেনার জন্য আমার কত টাকা আছে? 65,000 টাকা। এখন আমি বাকি সব 65,000 টাকার মধ্যে বিল্ড করব, ঠিক আছে। তো এখানে ফার্স্টে সিপিইউ এর এখানে পাশে চুজ ক্লিক করব। এখন
সিপিইউর ক্ষেত্রে যেহেতু ভিডিও এডিটিং করব, ভিডিও এডিটিং এর আমি কি বলছিলাম যে প্রসেসর কোনটা ভালো, ইন্টেল 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 সব দিক থেকে বেটার। আর যদি শুধু গেমিং চিন্তা ভাবনা করেন তাহলে এএমডি বেটার। সরি, আমি তোকে গ্রাফিক্স কার্ডের জন্য বলছি, গ্রাফিক্স কার্ডের জন্য বলছি যে ভিডিও এডিটিং এর জন্য এনভিডিয়া বেটার আর গেমিং এর জন্য এএমডি বেটার। প্রসেসরের কথা কিছু বলিনি, ঠিক আছে? প্রসেসর আপনি এএমডিও নিতে পারেন, ইন্টেলও নিতে পারেন, সমস্যা নেই। তবে এখন আমি জানি দেখে বলতেছি যে এএমডি এখন বেটার কোয়ালিফিকেশনে আসছে, আপনার নিলে এএমডি নেবেন, বাট ইন্টেলও চেক করতে হবে। সো এখানে আপনি দেখবেন যে ইন্টেলের এলজি 1700 যেটা, সেটা টিক চিহ্ন দিবেন, আর এদিক থেকে এএমডি সবচেয়ে লেটেস্ট কোনটা, AM5, এই দুটা ক্লিক করবেন। এখন এই দুটার মধ্যে আপনারা ধরলাম যেহেতু 1 লাখ টাকা 65,000 টাকা বাজেট, এর মধ্যে ধরলাম যে মাদারবোর্ড আর প্রসেসর মিলে আমার 30,000 টাকা যাবে ধরে নিলাম। তাহলে কি সবসময় চিন্তা করবেন যে প্রসেসর যেই টাকায় কিনছেন মাদারবোর্ড তার থেকে একটু কম টাকায় কিনবেন, বেশি কম কিনবেন না। মনে করেন আপনি প্রসেসর কিনলেন 18,000 টাকায়, এখন যে বলতে চাই এই বর্তমান বাজার দরে যে আমি যদি 6 মাস পরে কিনি 1 বছর পরে কিনি তখন তো বাজার তখন আবার চেঞ্জ করতে হবে, তখন বাজার চেঞ্জ হবে, বর্তমান বাজার দরে কথা বলছি, ঠিক আছে? তো ধরেন প্রসেসর আমি কিনলাম 20,000 টাকা দিয়ে, তাহলে মাদারবোর্ড আমি একদম 10,000 টাকায় কিনবো না, মাদারবোর্ড তখন আমি অ্যাটলিস্ট 15-16,000 টাকা দিয়ে কিনবো, ঠিক আছে? বাজার ভেতরে আর কিছু সংযোজন করা যায়, মানে আর সিস্টেম থাকে সিস্টেম থাকে, ঠিক আছে? এই জন্য আপডেট করা যায় সব। সেহেতু আমরা চিন্তা করব এইভাবে, প্রসেসর যা কিনছে তার থেকে একটু কমে মাদারবোর্ড কিনবো। ধরেন আমি এখানে প্রসেসর 18, এটা এখানে কি আছে দেখি আমরা, 19,500 টাকায় আমি Core i5 14 জেনারেশন পাচ্ছি। আর একটু নিচে যাই কারণ মাদারবোর্ডের একটা বাজেট রাখতে হবে। Core i5 13 জেনারেশনে আমি কি পাচ্ছি, কোর পাচ্ছি 10টা, থ্রেড পাচ্ছি 16টা, কিন্তু 20,000 টাকার AMD তে কোর 6টা, ইয়ার 12টা, তাহলে অবভিয়াসলি আমি AMD অ্যাভয়েড করব, আমার কোর বেশি দরকার। আমরা এখন শিকার তো স্যার এত টাকা বাজেট দিয়ে তো আমি ইনকামে যেতে পারতেছি। এটা বলতেছি না তো, আমি এটা বলতেছি না, মানে বোঝার ক্ষেত্রে বলতেছি যে আমার যে বাজেটটা আমি কথা বলছি সেটা আমি কি বলছি, ভিডিও এডিটিং এর কাজের জন্য। সো ভিডিও এডিটিং এর কাজের জন্য আমার কোর বেশি দরকার। একটা প্রসেসরে যত বেশি কোর তত বেশি ভালো ভিডিও এডিটিং করতে পারবো, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। সো এই জন্য আমার এখানে বেশি দাম দিয়ে এটা কেনা দরকার। এখন আপনি আমাকে বলেন যে এই প্রসেসর থেকে এই প্রসেসরের কোর তো কম, তাহলে দাম বেশি হলো কেন? এটা কারণ এটা ক্যাশ বেশি, 32 মিলি। এটা হলো গেমিং এর জন্য, ক্যাশ যারা গেমিং করে তাদের, আমার জন্য না, আমি ভিডিও এডিটিং করি। তাহলে স্বাভাবিকভাবে আমি বললাম যে Core i5 13 জেনারেশন এটা আমি নিয়ে নিলাম, এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে সিপিইউ কুলার বলতে একটা জিনিস আছে। এখন এই প্রসেসরটা আমি জানি যে এই প্রসেসরের কোনো কুলার নাই, আপনারাও দেখলে বুঝবেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই প্রসেসরের বাক্স খুবই চিকন, তাহলে ভেতরে ফ্যান দেওয়া নাই। কিন্তু যেগুলো প্রসেসর দেখবেন, এখানে যদি আমি ক্লোজ করি আবার চুজ করতে যাই, দেখবেন এগুলো মোটা মোটা, তাই না? এগুলোর ভেতরে কিন্তু ফ্যানও দেওয়া আছে, কুলিং সিস্টেম আছে। সো যে আমি যে প্রসেসরটা কিনছি এটাতে কোনো কুলিং সিস্টেম নাই। সো আমাকে কি করতে হবে, একটা সিপিইউ কুলার আলাদা করে কিনতে হবে। কোনটা বললাম? এটা না, না ও, যেহেতু আমি গ্রাফিক্স কার্ড কিনবো সেহেতু কিন্তু আমি এফ প্রসেসর কিনতে পারি, তাই না? তাহলে কিন্তু আমি আরো বাজেট কম রাখতে পারি প্রসেসরের জন্য। এই যে দেখেন 13400F, এটাও সেম জিনিস, খালি এফ, কোনো জিপিইউ নেই। গ্রাফিক্স কার্ড আমি কিনতেছি, এটা আমি 16,200 টাকা দিয়ে কিনে ফেলতে পারি। এটাতে সিপিইউ কুলার লাগবে। সিপিইউ কুলার এখানে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের সিপিইউ কুলার আছে। এক ধরনের সিপিইউ কুলার আছে যে ডাইরেক্ট উপর দিয়ে বসায় দেয়, আরেক ধরনের সিপিইউ কুলার আছে যে এটাকে বলা হয় এয়ার কুলার সিপিইউ। হ্যাঁ, এটা যে উপরে এত বড় একটা বক্সের মতো থাকে, ওটা প্রসেসরের উপর বসায়, এটা আরেকটু বেটার অপশন। সো আপনারা সবসময় এইরকম সিপিইউ কুলার দেখবেন, এই যে নিচের এই অংশে প্রসেসর থাকে
আর এটার উপর দিয়ে এত বড় একটা চারকোনা ফ্যান বসে। থাকলে ডাস্টটা নিচে করে যাবে ডয়ার সিস্টেম ডাস্ট না, আপনার এটা হলো বড় হিট সিঙ্ক, এটা কুলার। এটা হলো প্রসেসর যখন চলে তখন অনেক গরম হয়, সেই গরমটা বের করার জন্য উপরে একটা ফ্যান লাগে। তো নর্মাল যেটা থাকে সেটা হলো জাস্ট ফ্যান এবং হিট সিঙ্ক, বাট এইটাতে হিট সিঙ্কটা অনেক মোটা হয় এবং ফ্যান থাকে সাথে ভালো। সো এইটা আমি মনে করেন এই ডিপ কুলের 2700 এই টাকা এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন মাদারবোর্ড, এখানে আপনাকে মাদারবোর্ড চুজ করার ক্ষেত্রে অত কষ্ট করতে হবে না, কারণ আপনি যেই প্রসেসর নিছেন ওই প্রসেসরের সাথে যেই মাদারবোর্ড গুলো যায় সেগুলো এখানে দেখাবে। সো এখানে আমি চুজ ক্লিক করলাম, এখানে দেখবেন যে যেই মাদারবোর্ডে দেখাচ্ছে কেন সেটা আমার প্রসেসরের সাথে যাবে, এটা ধরে। এখন আপনি জাস্ট চুজ করবেন যে আপনি কত বাজেটে নেবেন। যেহেতু আপনি 16,000 টাকায় মাদারবোর্ড নিয়েছেন, তাহলে আপনি 12-13,000 টাকা একটা নিয়ে নেন। মনে করেন MSI Pro বি এর ঘরে নেবেন অলওয়েজ, এটা মাথায় রাখবেন। যেহেতু ইন্টেল নিছেন, এইচ এর ঘরে ওগুলা দরকার নেই। বি এর ঘরে মনে করেন B760M, এইটা আমি 13,000 টাকা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর আমি একটু এটা স্পেসিফিকেশন দেখলে বুঝবেন। এই যে সাপোর্টেড 14, 13 এবং 12 জেনারেশন প্রসেসর, আমারটা 13 জেনারেশন প্রসেসর, তো সমস্যা নাই। দুইটা DDR4 এর র্যাম লাগাইতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে এই B760 মোটামুটি এগুলো, এদিক থেকে সবকিছু ভালো। আর এখানে দেখেন যদি নিচে আসি, সাপোর্টেড স্টোরেজে M.2 আছে, তার মানে আমি NVMe M.2 লাগাইতে পারবো। তারপরে এখন র্যাম, একটা ভিডিও এডিটিং করার জন্য সবসময় মনে রাখবেন র্যাম সর্বনিম্ন 16 GB আপনার লাগবে। তো 16 GB আপনি একটাও কিনতে পারেন, অথবা দুইটা 8 করে 16 বানাইতে পারবেন। এখন আপনি কোনটা করবেন? স্লট আপনার সর্বনিম্ন দুইটা থাকবে, দুইটা নিতে পারবেন। 16 GB করলে আপনি দুইটা 8 GB DDR4 এ নিয়ে নিলেন। মনে করেন আপনি গিগাবাইট DDR4 এটা নিয়ে নিলেন, একবার নিলেন। তারপরে দেখেন অ্যাড আনাদার র্যাম আছে, আপনি একবার যে র্যামটা অ্যাড করছেন আরেকটা র্যাম নিলে সেম র্যাম নিতে হবে, ঠিক আছে। সেম র্যামটা লাগাই দেবেন। না, ফ্রিকোয়েন্সি না, হ্যাঁ বাস স্পিড অনুসারে এবং DDR4 অনুসারে এই দুটো সেম রাখলেই হবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে এটারও 3733 মেগাহার্টজ, এটাও 3733 মেগাহার্টজ, ঠিক আছে। DDR4 8GB নিয়ে নিলাম। এখন স্টোরেজ কত টাকা উঠছে? 38,000 টাকা। তার মানে আর কত টাকা বাকি আছে 65 হইতে? 27,000 টাকা, ঠিক আছে। তাহলে স্টোরেজ এখন আমরা অলওয়েজ কি SSD চুজ করব, আর এদিক থেকে M.2 গুলো সিলেক্ট করব, M.2 ইন্টারফেস। আর এখানে সবসময় Gen 4 গুলো নেবেন, জেনারেশন 4, জেনারেশন 3 গুলো একটু আগেকার হয়ে গেছে, জেনারেশন 4 নেবেন। তো এর মধ্যে ধরেন আপনি যেহেতু প্রথম ভিডিও এডিটিং করবেন, অত 1 টেরাবাইট 2 টেরাবাইট দরকার না, আপনি 512 গিগাবাইট যেমন একটা নিয়ে নেন। ধরেন এখানে 500 গিগাবাইট Corsair Gen 4 এটা অ্যাড করে দেবেন। তারপরে আমরা কি গ্রাফিক্স কার্ড নেব, ঠিক আছে। গ্রাফিক্স কার্ড এখানে কত বলছিলাম, বাজেট রাখছিলাম 35,000। তাহলে এখন আমি একটু দেখি কি আছে। গ্রাফিক্স কার্ডের কাজ কি স্যার? ভিডিও এডিটিং এর কাজে সাহায্য করা, রেন্ডার করা, বললাম না। মনে করেন এই লেটেস্ট মাদারবোর্ড RTX NVIDIA এর ক্ষেত্রে সবসময় NVIDIA নেবেন, ভিডিও এডিটিং এর জন্য NVIDIA বেস্ট, ঠিক আছে। তো 5050 এটা হলো লেটেস্ট। 5000 এর ঘরে যেগুলো সেগুলো লেটেস্ট। যদি 4000 এর ঘরে দেখেন, যেরকম 4000 এর ঘরে মানে নাই বাজারে, বেশিরভাগই এখন 5000 এর ঘরে সব চলে আসছে। সো যে কোনো একটা নিলে, মনে করেন Zotac গেমে RTX 508GB এটা নিলেন। আমার অত 35,000 বাজেট রাখছে, তো একটু বেশি 37,000 টাকাটা নিয়ে নিলাম, যেহেতু লেটেস্ট আসছে এটা নিলে সমস্যা নেই। এটা 8GB নিয়ে নিলাম। তারপরে পাওয়ার সাপ্লাই, এখন এটার পাওয়ার কনজাম্পশন কত দেখি, এখানে লেখা আছে নাকি? হ্যাঁ, 550 ওয়াট।
তাহলে আমি 550 ওয়াট নেব। পাওয়ার সাপ্লাই এখানে ক্লিক করে এখানে আমরা অলওয়েজ কি ক্লিক করব, ব্রোঞ্জ ক্লিক করে এখানে দেখব যে 500 থেকে 799 ওয়াটের মধ্যে 550 ওয়াট, এই যে কর্সের 550 ওয়াট এটা আছে। যদি পারেন একটু বেশি নিয়ে নেন, 650 ওয়াটটাই নিয়ে নিলেন, যাতে ভবিষ্যতে আর একটু বেটার গ্রাফিক্স কার্ড যদি লাগাতে চান পারবেন। ঠিক আছে, কত টাকা উঠে গেছে? তাহলে তো মেলা টাকা বাকি আছে এখন। তারপরে আমরা কেসিং নিব। কেসিং এ মনে করেন আমি এই যে ফ্যান দেখবো, এখানে দেখেন কি লেখা আছে, প্রি বিল্ট ফ্যানের কথা লেখা নাই। 8GB কেসিং নিতে পারেন, দামি কেসিং 3-4 হাজার টাকার কেসিং নিতে পারেন। এই দেখেন কি অবস্থা, 1 2 3 4 5টা ফ্যান আছে, প্রি ইনস্টল 5টা ফ্যান, যেমন এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি কিন্তু মনিটর ছাড়া বলছিলাম, এটা কিন্তু মনিটর ছাড়া বলছিলাম। সো আমি চাইলে এখন কোনোটা একটু আপডেটেড নিতে পারি। মনে করেন এখানে কত টাকা বাকি, 9000 টাকার মতো বাকি রয়ে গেল। তাহলে আমি কিন্তু প্রসেসর মাদারবোর্ড দুইটাতে 5000 টাকা 5000 টাকা বেশি দিয়ে আর একটু বেটার প্রসেসর এবং মাদারবোর্ড, যখনই টাকা বাকি থেকে গেল সবসময় মনে করবেন যে প্রসেসর আর মাদারবোর্ডে ইনভেস্ট করাটা বেটার, কারণ এই দুটো হলো মেইন। গ্রাফিক্স কার্ড টাফিক্স কার্ড পরে আপনি ওটা সরাই আর একটু বেটার পরেও কিনতে পারবেন, কিন্তু প্রসেসর আর মাদারবোর্ড একবার কিনে ফেললে ফাউন্ডেশনটাকে ভালো দিতে হবে, ভালো বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রসেসরটা যদি সরাই দিই তাহলে দেখবেন মাদারবোর্ডটাও সরে গেছে, তাই না? স্বাভাবিক। তখন প্রসেসরটা মনে করেন আমি একটু দেখি এই যে 1700 মধ্যে আর একটু দামি কি আছে, এই যে Core i5 14 জেনারেশন যেটা আছে এটা নিন। কত টাকা বাকি থাকলো তাহলে? 18। কি বলে 18,000 টাকা বাকি থাকলো? হ্যাঁ, এটা 6,900 98 টাকা। 98 টাকা হইছে। 17,000 তাহলে আমরা আরেকটু দামি নিই। হ্যাঁ, Core i5 Core i5 Core i7 আবার 30,000 টাকা হয়ে যায়, যে বেশি হয়ে যায়। এই করতেই হবে, একটা ভালো জিনিস করতে হলে নিতে হবে, বারবার তো কিনা নেবে। এই যে এটা নিতে পারে Core i5 14500, এটা তো 14টা কোর আছে। ঠিক আছে, এটা নিতে পারে। আবার তাহলে কত? তাহলে এখন ও না, ঠিকই আছে, ঠিক আছে, 18,000 টাকায় তো আমরা নিব মাদারবোর্ড। ঠিকই আছে, সরি, আগেরটাই ঠিকই আছে। পাওয়ার সাপ্লাই স্যার বা ওই যে কারেন্ট কম খায়, ন্যানো টেকনোলজি যে বাইরে নতুন, ওই ধরনের কোন ইভি বাইরে পাওয়ার সাপ্লাই সিস্টেম না, পাওয়ার সাপ্লাই না, এটা কেন? মানে আউটপুট নেবে বেশি, দিবে মানে কম। ওটাই ওই যে ব্রঞ্জ। হ্যাঁ, অল্প ভোল্টেজে যাতে বেশি এগুলা সচল থাকে। মনে করেন এখানে আমি এই যে B760 স্টকের 18,000 টাকা এটা নিব, তাহলে এই যে পুরোপুরি 1,09,98,000 টাকা। ঠিক আছে, এইটা হলো মোটামুটি একটা বলা চলে যে বেটার বিল্ড। হ্যাঁ, তো এইভাবে করে আমরা বিল্ড করবো নেক্সট ক্লাসে, মনিটর ছাড়াই। নেক্সট ক্লাসে আপনাদের যে পরীক্ষা দিব সেখানে মনিটর ছাড়াই থাকবে, এই যে কেসিং পর্যন্ত এইভাবে বিল্ড করতে হবে। টাকা হয়তো হেল্পের থাকবে, 1 লাখ টাকা হয়তো বলবো না, অন্য টাকা বলবো। ঠিক আছে, তো যেহেতু নামাজের টাইম, আমরা ক্লাস 7টা পর্যন্ত, সো যারা যারা নামাজ পড়বেন পুরো আসেন, আর যারা নামাজ পড়বেন না তারা তাদের সামনে কম্পিউটারটা অন করেন, এই জায়গায় যান এবং আমাকে 50,000 টাকায় ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করবো, মাঝে মাঝে ছোটখাটো গ্রাফিক ডিজাইনের কাজ করব, এরকম একটা বিল্ড করে দেন। আমার বাজেট হলো 50,000 টাকা। ওই যে আরেকটা ট্যাব ওপেন করেন। ঠিক আছে, আপনি ঠিক জায়গায় ছিলেন, গুগল ক্রমে যান, গুগলে লেখেন স্টারটেক। হ্যাঁ, যান যান, স্টারটেকে যান, পিসি বিল্ড,
এখানে কেসিং পর্যন্ত 50,000 টাকায় বিল করবেন। ওই ছিল না, ওই তো আগে থেকে ছিল না, মানে রিসেন্ট অ্যাড করছে। নতুন কিছু হবে না।